তাহলে ফসফোগ্লিসারালডিহাইড এবং ফ্রাক্টোজ 6 ফসফেট মানে কতগুলো কার্বন এক্ষেত্রে তৈরি হচ্ছে? 9টি কার্বন। তো এরা যেটা তৈরি করবে তাহলে 9টা কার্বন আমরা পাচ্ছি। তাহলে এর ফলে যেটা তৈরি হবে তো তার নাম হচ্ছে এরিথ্রোজ 4 ফসফেট মানে 4 কার্বন যুক্ত এবং জাইলিউলোজ 5 ফসফেট মানে 5 কার্বন যুক্ত। হ্যালো ফ্রেন্ডস, বায়নে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা কেলভিন সাইকেল সম্পর্কে আলোচনা করছিলাম। তো আগের ক্লাসে কেলভিন সাইকেল বা ডার্ক রিয়াকশন কি করে সম্পন্ন হয় তার একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়েছি এবং আজকে আমরা আলোচনা করব কেলভিন সাইকেলের ডিটেলস। অর্থাৎ কেলভিন সাইকেলে যে কার্বনের যে হিসাব বা কার্বনের অ্যাকাউন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কিভাবে সেই কার্বনের অ্যাকাউন্ট মেনটেন হয় তো সেটাই আমরা আলোচনা করব, একদম ডিটেলসে আমরা আলোচনা করব, রাইট? তবে তার আগে বলে দিই, এর আগের ক্লাসে যে বিষয়ে আলোচনা করেছে সেটা একটুখানি দেখে নাও। দেখো, ফটোসিনথেসিস পদ্ধতিতে যে লাইট রিয়াকশানে যে এনএডিপিএইচ এবং এটিপি যেটা তৈরি হয় সেটা কিন্তু ডার্ক রিয়াকশান বা কেলভিন সাইকেলে সেটা ইউটিলাইজ হয়। এবং কেলভিন সাইকেল প্রধানত ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে। স্ট্রোমার মধ্যে একটি এনজাইম থাকে, তার নাম রুবিস্কো এনজাইম। দিস ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন আর্থ, মানে পৃথিবীতে যত প্রোটিন পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেশি প্রোটিন কিন্তু এই রুবিস্কোই প্রোটিন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম যে লাইট রিয়াকশানে যে এনএডিপিএইচ এবং এটিপি তৈরি হয় সেটা ডার্ক রিয়াকশানে ইউটিলাইজ হয়। এবং যখন 3 অণু কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশনের প্রয়োজন হয় তখন 6 অণু এনএডিপিএইচ এবং 9 অণু এটিপি ইউটিলাইজ হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে গ্লুকোজের মধ্যে প্রধানত 6টি কার্বন থাকে, সুতরাং 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য প্রধানত 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে। তাহলে যদি 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে তো এক্ষেত্রে এই যে 6 অণু যে আমি এনএডিপিএইচ লিখেছি তো এটা কিন্তু 12 অণু এনএডিপিএইচ তখন লাগবে এবং তার সঙ্গে সঙ্গে 18 অণু এটিপি এক্ষেত্রে ডার্ক রিয়াকশানে ইউটিলাইজ হয়। সুতরাং জেনারেলি 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়, 12 অণু এনএডিপিএইচ প্রয়োজন হয় এবং 18 অণু এটিপির প্রয়োজন হয়। অর্থাৎ 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য প্রধানত 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্রধানত লাগে। তো এক্ষেত্রে দেখো, আগের ক্লাসে আমি যে বিষয়ে আলোচনা করেছি সেটা আরেকটু তোমাদেরকে বলে দিই, তাহলে কিন্তু আজকের ক্লাস তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা জানি যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্রধানত প্রয়োজন হয় 1 অণু গ্লুকোজ তৈরি করতে, কারণ 1 অণু গ্লুকোজে প্রধানত 6টি কার্বন থাকে। সুতরাং 6 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশনের প্রয়োজন হয়। এক্ষেত্রে 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাইট রিয়াকশানে যে এনএডিপিএইচ তৈরি হয়েছিল তার 12 অণু এনএডিপিএইচ এর সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে 18 অণু এটিপি ইউটিলাইজ হয় এবং তার ফলে 1 অণু গ্লুকোজ তৈরি হয় এবং এটাই হচ্ছে কেলভিন সাইকেলের টার্গেট। অর্থাৎ গ্লুকোজ তৈরি করা কেলভিন সাইকেলের টার্গেট। এবং এই গ্লুকোজ তৈরি করার জন্য আবার বলছি 6 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইড লাগবে, 12 মলিকুলস অফ এনএডিপিএইচ লাগবে যেটা লাইট রিয়াকশানে তৈরি হয় এবং 18 মলিকুলস অফ এটিপি লাগবে, এটাও কিন্তু লাইট রিয়াকশানে তৈরি হয়। তো একবার কেলভিন সাইকেলে 1 অণু কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশন হয় তাহলে 6 বার কেলভিন সাইকেলে 6 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশন হবে। এবং এই কেলভিন সাইকেল বা ডার্ক রিয়াকশন প্রধানত বিভিন্ন তার ভ্যারিয়েশন দেখা যায়, যেমন C3 সাইকেল, C4 সাইকেল এবং ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব পরপর স্টেপ বাই স্টেপ, এর পরেই আলোচনা করব। তো C3 প্ল্যান্ট আমরা যে কেলভিন সাইকেল জেনারেলি পড়ি, মানে যেটা আগের দিন তোমাদের আলোচনা করেছি প্লাস আজকেও যেটা আলোচনা করব, তো সেটাই হচ্ছে C3 সাইকেল। এবং যে সমস্ত প্ল্যান্টস এই C3 সাইকেল দেখা যায় তো তাদেরকেই আমরা বলবো C3 প্ল্যান্ট। এবং C3 প্ল্যান্টে প্রথম যে স্টেবল যে কম্পাউন্ড কার্বনযুক্ত প্রথম যে স্টেবল কম্পাউন্ড তো সেটি হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বনযুক্ত। এবং সেই কারণের জন্যই এদেরকে আমরা C3 প্ল্যান্ট বলবো। এবং এক্ষেত্রে যে এনজাইম লাগে তো তার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম এবং এক্ষেত্রে 18 অণু এটিপি এবং 12 অণু এনএডিপিএইচ তৈরি হয়। আর C4 যদি প্ল্যান্ট হয় তো C4 প্ল্যান্টে প্রধানত প্রথম স্টেবল যে কম্পাউন্ড তো সেটাই হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনযুক্ত এবং সেই জন্যই এদেরকে C4 প্ল্যান্ট বলা হয়। যেমন এক্ষেত্রে ভুট্টা, সুগার কেন, আখ, ভুট্টা এই জাতীয় যে প্ল্যান্টস আছে তো তারাই হচ্ছে C4 প্ল্যান্ট। এবং এক্ষেত্রে দুটো এনজাইম লাগবে, একটা পেপকেস এবং আর একটা হচ্ছে রুবিস্কো। এবং এক্ষেত্রে দেখো কার্বন মানে এটিপি এবং এনএডিপিএইচ এর হিসাবটা একটু দেখে নাও। এক্ষেত্রে 30 মলিকুলস অফ এটিপি লাগে, মানে এই দুটোকে যোগ করে যেটা হয় আর কি, এবং তার সঙ্গে সঙ্গে 12 অণু এনএডিপিএইচ লাগে। তাহলে C3 প্ল্যান্টসেও কিন্তু 12 অণু এনএডিপিএইচ লাগবে কেলভিন সাইকেল সম্পন্ন করার জন্য বা C4 সাইকেল সম্পন্ন করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে C3 প্ল্যান্টেও কিন্তু ডার্ক রিয়াকশন বা কেলভিন সাইকেল কমপ্লিট করার জন্য 12 অণু এনএডিপিএইচ লাগবে। এর সাথে সাথে যে সমস্ত ক্যাম্প প্ল্যান্ট আছে, মানে জেরোফাইট যে সমস্ত প্ল্যান্ট আছে, যেমন অর্কিড জাতীয় যে সমস্ত প্ল্যান্টস আছে, তারা প্রধানত ওয়াটারকে প্রিজার্ভ করে রেখে দেয় তাদের দেহতে এবং সেই জন্য তারা ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম দেখায়। অর্থাৎ এদের পত্ররন্ধ্র প্রধানত রাতের বেলা খোলা থাকে, কারণ দিনের বেলা
যে হিউজ টেম্পারেচার এবং হিউমিডিটি থাকে এবং তার ফলে প্রচুর ট্রান্সপিরেশন হয় এবং ট্রান্সপিরেশনের ফলে তাদের দেহ থেকে কিন্তু ওয়াটার রিলিজ হয়ে যেতে পারে। তো সেটা যাতে না হয়, তো সেই জন্যই এরা এই টাইপের অ্যাডাপ্টেশন দেখায়। এবং এক্ষেত্রেও কিন্তু প্রথম যে স্টেবল কার্বনযুক্ত কম্পাউন্ড, তো সেটা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, হুইচ ইজ অলসো 4 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। এবং যে এনজাইম এক্ষেত্রে লাগবে সেটা হচ্ছে পেপকেজ এবং তার সঙ্গে সঙ্গে রুবিস্কো। এবং এক্ষেত্রেও কিন্তু 30 মলিকুলস অফ এটিপি এবং তার সঙ্গে সঙ্গে 12 অণু NADPH লাগে। তো এটা একটা আমরা জেনারেল হিসাব দেখলাম, কিন্তু আমাদের যেটা মেনলি আমরা যেটা এক্ষেত্রে আলোচনা করছি, তো সেটা হচ্ছে C3 সাইকেল। এবং C3 সাইকেলে 18 অণু এটিপি এবং 12 অণু NADPH লাগবে। তো কিভাবে এই এটিপি এবং NADPH ইউটিলাইজ হবে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে RUBP এর রিজেনারেশন হবে, তো সেটাই আমরা আলোচনা করব। দেখো, তো C3 যে সাইকেল আছে বা এক্ষেত্রে যে কেলভিন সাইকেল আছে তার টোটাল স্টেপ আমি লিখেছি। এবং এই স্টেপ তোমরা যদি পরপর যদি দেখো তাহলে টোটাল বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই দেখো যে পাতার কোষে যে RUBP আছে 6 মলিকুলস অফ RUBP। কেন 6 মলিকুলস অফ RUBP? কারণ এখনো গ্লুকোজ প্রধানত এখনো গ্লুকোজ তৈরি করার জন্য প্রধানত বা এখনো গ্লুকোজকে ফিক্স করার জন্য প্রধানত 6 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইড লাগে। তাহলে 6 মলিকুলস অফ RUBP প্রথমে 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে 12 অণু PGA তৈরি করে বা 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড এক্ষেত্রে তৈরি হবে, রাইট? তো এই যে কার্বন ডাইঅক্সাইডের যে ফিক্সেশন হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশনে যে এনজাইম হেল্প করবে, তো তার নামই হচ্ছে রুবিস্কো এনজাইম। সো রুবিস্কো এনজাইম প্রধানত এই কাজে হেল্প করে। রুবিস্কো একটা ডুয়েল এনজাইম, পরে এই সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব। সুতরাং এই যে 6 অণু RUBP আছে, তো এক্ষেত্রে কার্বনের যদি আমরা সংখ্যা যদি আমরা ধরি, তো RUBP-তে প্রধানত 5টি কার্বন থাকে। তাহলে কার্বনের সংখ্যা দেখো 6 × 5। সুতরাং এক্ষেত্রে কার্বন সংখ্যা কতগুলো হলো? 30 কার্বন এক্ষেত্রে আমরা পেলাম। তো এই যে 12 মলিকুলস অফ PGA তৈরি হলো বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু এটা কিন্তু 5 কার্বনযুক্ত। RUBP কিন্তু 5 কার্বনযুক্ত। এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, তো ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু 3 কার্বনযুক্ত। তাহলে 3 কার্বনযুক্ত 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য। এবং এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড যেহেতু 3 কার্বনযুক্ত, সেই কারণের জন্য এই সাইকেলকে আমরা বলবো C3 সাইকেল। এরপরে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড 12 অণু যে ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, তো সেই 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড এবার 12 অণু ATP এর সঙ্গে যুক্ত হবে। তাহলে এই জায়গাতে 12 মলিকুলস অফ ATP এক্ষেত্রে লাগবে, রাইট? আমরা দেখেছিলাম এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য 18 মলিকুলস অফ ATP লাগে, কিন্তু এই জায়গাতে আমরা তাহলে 12 অণু ATP ইউটিলাইজ হয়ে গেল এবং তার ফলে 12 মলিকুলস 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এবং এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডও কিন্তু 3 কার্বনযুক্ত, রাইট? এই বিষয়গুলো তোমরা যদি বুঝতে না পারো তাহলে আগের ক্লাসটা তোমরা যদি দেখো তোমাদের কাছে কিন্তু 100% ক্লিয়ার হয়ে যাবে, রাইট? সো এক্ষেত্রে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো এবং এই যে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, এরপরে এই বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের প্রধানত রিডাকশন ঘটবে বা বিজারণ ঘটবে এবং এই কাজে কিন্তু 12 অণু NADPH লাগবে। এবং এই যে 12 অণু NADPH আমরা দেখেছিলাম যে লাইট রিয়াকশানে বা C3 সাইকেলে 12 অণু NADPH লাগে। সুতরাং এই 12 অণু NADPH এই জায়গাতে ইউটিলাইজ হয়ে যায় এবং এক্ষেত্রে 12 অণু ATP অলরেডি ইউটিলাইজ হয়ে গেছে, কিন্তু বাকি পড়ে আছে, তাহলে এখনো 6 অণু ATP। তো 12 অণু NADPH এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডকে 12 অণু ফসফোগ্লিসারাল ডিহাইডে পরিণত করে এবং এই যে ফসফোগ্লিসারাল ডিহাইড, তো এই ফসফোগ্লিসারাল ডিহাইডও কিন্তু 3 কার্বনযুক্ত এবং এই ফসফোগ্লিসারাল ডিহাইডকেই বলা হয় ট্রাইওজ ফসফেট। সো দিস ইজ কল্ড এজ ট্রাইওজ ফসফেট, রাইট? এরপরে এই যে 12 অণু ফসফোগ্লিসারাল ডিহাইড তৈরি হয়েছে, এই 12 অণু ফসফোগ্লিসারাল ডিহাইডের মধ্যে 2 অণু ফসফোগ্লিসারাল ডিহাইড। 2 অণু ফসফোগ্লিসারাল ডিহাইড মানে এক অণু ফসফোগ্লিসারাল ডিহাইডে প্রধানত 3টে কার্বন থাকে। তাহলে 2 অণু ফসফোগ্লিসারাল ডিহাইড মানে 6টি কার্বন। এই 2 অণু ফসফোগ্লিসারাল ডিহাইড প্রধানত কম্বাইন্ড হয়ে যেটা তৈরি করে তার নাম ফ্রাক্টোজ 6 ফসফেট। তো ফ্রাক্টোজ 6 ফসফেট তাহলে দেখো 6 কার্বনযুক্ত এবং এই ফ্রাক্টোজ 6 ফসফেট থেকে তাহলে 1 মলিকুল অফ গ্লুকোজ তৈরি হয়। সো দিস ইজ অলসো contains 6 কার্বন। তাহলে এটাও কিন্তু 6 কার্বনযুক্ত কম্পাউন্ড, 1 মলিকুল অফ গ্লুকোজ। তাহলে প্রথম যে স্টেপ আমরা যেটা দেখলাম, যেটা রুবিস্কো যেটা হেল্প করছে, অর্থাৎ 6 অণু RUBP 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে, তো একেই আমরা বলবো কার্বক্সিলেশন স্টেপ। এবং সেকেন্ড যে স্টেপ আমরা দেখলাম যে 12 অণু ফসফোগ্লিসারাল ডিহাইড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে 12 মলিকুলস এবং এই 12 মলিকুলস থেকে আবার 12 মলিকুলস ফসফোগ্লিসারাল ডিহাইড তৈরি হচ্ছে, তো একেই আমরা বলবো রিডাকশন স্টেপ অফ ফসফোগ্লিসারিক অ্যাসিড।
এবং থার্ড যে স্টেপ হবে সেটা হচ্ছে RUBP এর পুনরুৎপাদন। তো 12 অণু যে ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়েছিল তার মধ্যে 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড 1 অণু গ্লুকোজ তৈরি করতে ইউটিলাইজ হয়ে যায়। তাহলে বাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 10 মলিকুলস অফ ফসফোগ্লিসারালডিহাইড। প্রত্যেকটা মলিকুল কিন্তু 3 কার্বনযুক্ত, রাইট? এই 10 মলিকুল অফ ফসফোগ্লিসারালডিহাইড এরপরে কিন্তু তাদের আইসোমেরাইজেশন ঘটে, মানে ইন্টার কনভার্সন ঘটে, অর্থাৎ এরা 5 অণু ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয় এবং তার সঙ্গে সঙ্গে 5 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়। তো 5 অণু, তাহলে দেখো এই জায়গাতে তাহলে কতগুলো কার্বন আছে? 30 কার্বন আছে। এই যে 5 অণু ফসফোগ্লিসারালডিহাইড আছে, তাহলে প্রত্যেকটা ফসফোগ্লিসারালডিহাইডে 3টে কার্বন, আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটেও 3টে কার্বন, মানে 15 প্লাস 15, তার মানে 30টা কার্বন, রাইট? এরপরে এই যে 5 অণু ফসফোগ্লিসারালডিহাইড এবং 5 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট যেটা তৈরি হলো, আমরা পড়তে চলেছি RUBP এর রিজেনারেশন, কারণ আমরা অলরেডি গ্লুকোজ পেয়ে গেছি। তো এই জায়গাতে দেখো এই যে 5 অণু ফসফোগ্লিসারালডিহাইড আছে, এটাকে আমি এই কালারে লিখেছি। এটা হচ্ছে মেন গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের প্রধানত সোর্স। তো এই সোর্স থেকে ইউটিলাইজ করব, মানে 5 অণু ফসফোগ্লিসারালডিহাইড, এখান থেকে আবার 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড ইউটিলাইজ হয়ে যাচ্ছে, আবার 1 অণু ফসফোগ্লিসারালডিহাইড ইউটিলাইজ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মেন সোর্স, রাইট? তো এই যে 5 অণু ফসফোগ্লিসারালডিহাইড আছে, এর মধ্যে 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড এবং 5 অণু যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আছে, এর মধ্যে 2 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে ফসফোগ্লিসারালডিহাইডে কতগুলো কার্বন থাকবে? 3টে কার্বন। আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে কতগুলো কার্বন থাকবে? 3টে কার্বন। তাহলে 3 + 3 তার মানে 6 কার্বন যুক্ত প্রথম যে কম্পাউন্ড তৈরি হবে তার নাম হচ্ছে ফ্রাক্টোজ 6 ফসফেট। যেহেতু 2 মলিকুলস করে আছে, তার মানে অবভিয়াসলি এক্ষেত্রে 2 মলিকুলস অফ ফ্রাক্টোজ 6 ফসফেট তৈরি হবে। তাহলে 6 কার্বন যুক্ত কম্পাউন্ড আমরা পেয়ে গেলাম, 2 মলিকুলস অফ ফ্রাক্টোজ 6 ফসফেট। আচ্ছা, এইবারে এই যে ফ্রাক্টোজ যে 6 ফসফেট আছে, যেটা 6 কার্বন যুক্ত, এটা এই যে ফসফোগ্লিসারালডিহাইড আছে যেটা 5টা তৈরি হয়েছিল, তার মধ্যে 2টো আবার ইউটিলাইজ হবে। দেখো 5টি যে ফসফোগ্লিসারালডিহাইড ছিল তার মধ্যে 2টো ইউটিলাইজ হয়ে গেল, তাহলে বাকি কতগুলো পড়ে রইল? এখনো রিমেইনিং হচ্ছে একটা। তো এই দুটো ফসফোগ্লিসারালডিহাইড, তো ফসফোগ্লিসারালডিহাইড কিন্তু 3 কার্বন যুক্ত। তাহলে ফসফোগ্লিসারালডিহাইড এবং ফ্রাক্টোজ 6 ফসফেট মানে কতগুলো কার্বন এক্ষেত্রে তৈরি হচ্ছে? 9টি কার্বন। তো এরা যেটা তৈরি করবে, তাহলে 9টা কার্বন আমরা পাচ্ছি। তাহলে এর ফলে যেটা তৈরি হবে, তো তার নাম হচ্ছে এরিথ্রোজ 4 ফসফেট মানে 4 কার্বন যুক্ত, এবং জাইলিউলোজ 5 ফসফেট মানে 5 কার্বন যুক্ত। তাহলে এই জায়গাতে যে 6 + 3 তার মানে 9টি যে কার্বন ছিল, তো সেই 9টা কার্বন আবার দেখো এরিথ্রোজ 4 ফসফেটে পরিণত হচ্ছে, মানে এরিথ্রোজ 4 ফসফেটে 4টি কার্বন থাকে। আবার জাইলিউলোজ 5 ফসফেটে পরিণত হচ্ছে, তো জাইলিউলোজ 5 ফসফেটে 5টা কার্বন থাকে। তাহলে মোট কতগুলো কার্বন হলো? এক্ষেত্রে 9টা কার্বন হলো। তাহলে এই অ্যাকাউন্ট আমাদের মিলে গেল। তাহলে 2 মলিকুলস, তার মানে অবভিয়াসলি এক্ষেত্রে 2 মলিকুলস করে হবে। আগের ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম 1 মলিকুল করে বোঝার সুবিধার জন্য, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে 2 মলিকুলস করে আমরা পাচ্ছি। তাহলে দেখো 2 মলিকুলস অফ এরিথ্রোজ 4 ফসফেট আবার 2 মলিকুলস অফ জাইলিউলোজ 5 ফসফেট তৈরি হচ্ছে, তার মানে 9টা কার্বনের হিসাব আমরা পেয়ে গেলাম। এরপরে এই যে এরিথ্রোজ যে 4 ফসফেট, তো এরিথ্রোজ 4 ফসফেটে তাহলে কতগুলো কার্বন আছে? 4টে কার্বন। তো এই এরিথ্রোজ 4 ফসফেট এবং 2 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের সঙ্গে যুক্ত হয়। তাহলে 2 অণু, এই যে 5 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট যেটা ছিল, তার মধ্যে 2 অণু যেখানে ফ্রাক্টোজ 6 ফসফেট তৈরি করছে, তাহলে বাকি এখনো কতগুলো পড়ে আছে? 3 অণু। তো তার মধ্যে দেখো 2 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ইউটিলাইজ হয়ে যাচ্ছে, এবং তার ফলে যেটা তৈরি হচ্ছে, তো তার নাম হচ্ছে সেডেহেপটিউলোজ। সেডেহেপটিউলোজে 7টা কার্বন থাকে। তাহলে 4 + এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, তো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে আমরা জানি যে 3টে কার্বন থাকে। তাহলে 4 + 3 তার মানে কতগুলো কার্বন হয়ে গেল? 7 কার্বন। তাহলে 7 কার্বন যুক্ত সেডেহেপটিউলোজ তৈরি হচ্ছে 2 মলিকুলস অফ সেডেহেপটিউলোজ। সুতরাং এই জায়গাতে যে 5 মলিকুলস করে যে পিজিএলডি এবং 5 মলিকুলস করে ধাপ যেটা তৈরি হয়েছিল, তার মধ্যে 2 মলিকুলস করে এক্ষেত্রে ফ্রাক্টোজ 6 ফসফেট তৈরি হয়ে যাচ্ছে, মানে ইউটিলাইজ হয়ে যাচ্ছে। তাহলে বাকি দেখো 2 অণু পিজিএলডি আবার এরিথ্রোজ 4 ফসফেট তৈরি করছে, আর বাকি যে 2 অণু ধাপ বা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কি তৈরি করছে? 2 অণু ধাপ তৈরি করছে সেডেহেপটিউলোজ 7 ফসফেট। এই জায়গাটা যদি ভালো করে মনে রাখতে পারো, তাহলে RUBPর রিজেনারেশন তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে সেডেহেপটিউলোজ যে 7 ফসফেট তৈরি হচ্ছে, সুতরাং 5 অণু করে যে পিজিএলডি এবং 5 অণু করে যে ধাপ তৈরি হয়েছিল, তাহলে 2 অণু করে ইউটিলাইজ হয়ে গেল প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এখন 1 অণু করে বাকি আছে। তাহলে 1 অণু ধাপ মানে কি? 3 কার্বন যুক্ত, রাইট? আবার এই যে দেখো এখানে 1 অণু পিজিএলডি, তার মানে 3 কার্বন যুক্ত। তাহলে 3 + 3 6 কার্বন প্লাস তার সঙ্গে সঙ্গে 7 কার্বন। তাহলে কতগুলো কার্বন হচ্ছে? এক্ষেত্রে
তিনটি কার্বন। আচ্ছা, এই জায়গাতে একটা বিষয় আছে, এই যে সেডেহেপ্টিউলোজ যে 7 ফসফেট আছে, তো সেই সেডেহেপ্টিউলোজ 7 ফসফেট যেহেতু 2 মলিকুল তৈরি হয়েছে, তাহলে এক্ষেত্রে কতগুলো আমরা কার্বন পাবো? 14 কার্বন, রাইট? তো এই জায়গাতে দেখো এক অণু ধাপ আছে, তাহলে এক অণু ধাপে কতগুলো কার্বন আছে? 3টি কার্বন। আবার এক অণু পিজিএলডি আছে, তাহলে কতগুলো কার্বন আছে? 3টে কার্বন। তাহলে টোটাল কার্বন কত হলো? 3 + 3 + 14। তাহলে এক্ষেত্রে কতগুলো কার্বন আমরা পেলাম? 20 কার্বন। আচ্ছা, এই যে 20 কার্বন আছে, এরপরে দেখো জাইলিউলোজ 5 ফসফেট। তো জাইলিউলোজ 5 ফসফেট কত মলিকুল তৈরি হয়েছিল? 2 মলিকুল। তার মানে কতগুলো কার্বন আছে? তার মানে 10 কার্বন। তাহলে জাইলিউলোজ 5 ফসফেটের হচ্ছে 10 কার্বন। সুতরাং মোট কতগুলো কার্বন আমরা পাবো? মোট আমরা পাবো 30 কার্বন। তো এই যে 30 কার্বন আছে, এই 30 কার্বন এবার 6 মলিকিউলস অফ RUMP তৈরি করবে। তাহলে এরা বিভিন্নভাবে রিয়াকশন করে 6 মলিকুল অফ RUMP তৈরি করবে, এবং প্রত্যেকটা RUMP কিন্তু 5 কার্বন যুক্ত। এই যে 6 মলিকুলস অফ RUMP, দেখো তাহলে 6 × 5 কতগুলো কার্বন হলো? 30 কার্বন। সুতরাং 30 কার্বনের হিসাব আমরা পেয়ে গেলাম। তাহলে 6 মলিকুল অফ RUMP বা রাইবিউলোজ মনোফসফেটের সঙ্গে এরপরে ATP যুক্ত হবে। তাহলে এই জায়গাতে দেখো 6 মলিকুলস অফ RUMP তৈরি হয়েছিল, তো এর সঙ্গে 6 মলিকুলস অফ ATP যুক্ত হবে, এবং তার ফলে 6 মলিকুলস অফ RUBP তৈরি হবে। তাহলে ATPর যদি আমরা হিসাব দেখি, তো এই জায়গাতে ATPর যদি আমরা হিসাব দেখি, টোটাল বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই জায়গাতে তাহলে 12 মলিকুলস অফ ATP আমরা পেয়েছিলাম। তারপরে এখানে দেখো 6 মলিকুলস অফ ATP, তাহলে কত মলিকুলস অফ ATP এক্ষেত্রে ইউটিলাইজ হয়ে গেল? 18 মলিকুলস অফ ATP। তারপরে দেখো NADPH, আমরা কতগুলো NADPH পেয়েছিলাম? এক্ষেত্রে 12 মলিকুলস অফ NADPH লাইভ রিঅ্যাকশনে পেয়েছিলাম। সেটা আবার বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারালডিহাইড বা ট্রাইওস ফসফেট তৈরি করতে সেটা প্রধানত ইউটিলাইজ হয়েছিল। তাহলে 12 অণু NADPHও আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে টোটাল যে রিয়াকশন আছে, এই টোটাল রিয়াকশনের ফলে আমরা দেখলাম যে এক অণু গ্লুকোজ আমরা পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে RUBP এর রিজেনারেশন হচ্ছে। তো ওভারঅল রিয়াকশন তাহলে এক্ষেত্রে কি হবে? যদি 3 অণু কার্বন ডাইঅক্সাইড যদি ধরি, তাহলে 3 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 মলিকুলস অফ NADPH, তাহলে 9 মলিকুলস অফ ATP, এবং তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট, তার সঙ্গে সঙ্গে 6 মলিকুলস অফ NADP তৈরি হচ্ছে, 9 অণু ADP, 9 অণু এক্ষেত্রে ইনঅর্গানিক ফসফেট, এবং 3 অণু ওয়াটার তৈরি হবে। তো এটাকে তো 3 কার্বন ডাইঅক্সাইড মানে 3টে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা ফিক্সেশন করেছিলাম। এখন যদি আমরা 6টা কার্বন ডাইঅক্সাইড দিয়ে যদি আমরা ফিক্সেশন করি, তো সেটাও আমি তোমাদেরকে লিখে আমি দেখানোর চেষ্টা করছি। সুতরাং এই জায়গাতে দেখো, 6 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা ফিক্সেশনটা একটু আমি দেখার চেষ্টা করছি। ওকে, তাহলে টোটাল বিষয় ক্লিয়ার হয়ে যায়। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম, এবার সেটাই আমি লেখার চেষ্টা করছি। অর্থাৎ এই জায়গাতে দেখো, তাহলে সুতরাং 6 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশনের জন্য তাহলে 6 CO2, তাহলে দেখো 2 দিয়ে জাস্ট গুণ করে দাও, তাহলে 12 অণু NADPH। তো এইগুলোই প্রধানত ডার্ক রিয়াকশানে ইউটিলাইজ হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম 18 অণু ATP। কোথায় কোথায় NADPH ব্যবহৃত হয়, কোথায় কোথায় ATP ব্যবহৃত হয়, এগুলো পড়তে হবে। তাহলে এই জায়গাতে দেখো C6H12O6 তৈরি হচ্ছে, মানে গ্লুকোজ, এবং দেখো 12 অণু NADP তৈরি হচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো 18 মলিকুলস অফ ADP আমরা পাবো, 18 মলিকুলস অফ ADP, তার সঙ্গে সঙ্গে 18 মলিকুলস অফ ইনঅর্গানিক ফসফেট, এবং 6 অণু জল। আমরা প্রত্যেকেই জানি যে ফটোসিনথেসিস পদ্ধতিতে অ্যাকচুয়ালি 6 মলিকুলস অফ ওয়াটার তৈরি হয়। তাহলে 6 মলিকুলস অফ ওয়াটার আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে মোটামুটিভাবে কেলভিন সাইকেলের ডিটেলস। তো এক্ষেত্রে দেখো বাকি যে দুটো স্টেপ আছে, মানে কেলভিন সাইকেল প্রধানত মোট 3টে স্টেপে প্রধানত সম্পন্ন হয়, অর্থাৎ কার্বক্সিলেশন, এবং তার সঙ্গে সঙ্গে ফসফোগ্লিসারিক অ্যাসিডের প্রধানত রিডাকশান। কিন্তু তোমাদেরকে মেনলি যেটা বুঝতে হবে, তো সেটা হচ্ছে যে RUBP এর রিজেনারেশন অফ RUBP মানে ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, যেটা 5 মলিকুলস করে তৈরি হয়েছিল, তো সেগুলো কিভাবে ইউটিলাইজ হচ্ছে দেখো আরেকবার বলে দিচ্ছি। তার মধ্যে 2 মলিকুল PGLD 2 মলিকুলস ধাপের সঙ্গে যুক্ত হয়ে 2 মলিকুলস অফ ফ্রাক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। তার মানে 5টা থেকে 2টো বেরিয়ে চলে গেল দুজনেরই। তাহলে বাকি কতগুলো পড়ে রইল? 3টে করে। তাহলে দেখো 3 মলিকুল অফ PGLD-র মধ্যে 2 মলিকুল অফ PGLD আবার এই ফ্রাক্টোজের সঙ্গে যুক্ত হয়ে এরিথ্রোজ এবং জাইলিউলোজ 5 ফসফেট তৈরি হচ্ছে। তাহলে বাকি কতগুলো PGLD পড়ে রইল? একটি।
আবার দেখো এই যে 5 অণু যে ধাপ ছিল তার মধ্যে 2 অণু ধাপ ইউটিলাইজ হয়ে গেছে অলরেডি, তাহলে বাকি কতগুলো পড়ে আছে 3টি, তাহলে তার মধ্যে 2টি আবার ধাপ এরিথ্রোজ 4 ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে 7 কার্বনযুক্ত সেডে হেপটিউলোজ 7 ফসফেট তৈরি হচ্ছে, তাহলে বাকি কতগুলো ধাপ পড়ে রইল 1টি, তাহলে একটি পিজিএলডি এবং একটি ধাপ এরপরে যুক্ত হবে। ধাপও কিন্তু 3 কার্বনযুক্ত এবং পিজিএলডিও 3 কার্বনযুক্ত, তাহলে 3 + 3 মানে 6, তাহলে 6 প্লাস সেডে হেপটিউলোজ 7 কার্বনযুক্ত, তাহলে এক্ষেত্রে 14 কার্বন, সো 6 প্লাস হচ্ছে 14 মানে 20 কার্বন। এবং এক্ষেত্রে এই যে জাইলিউলোজ যে 5 ফসফেট আছে, এই জাইলিউলোজ 5 ফসফেট আবার এক্ষেত্রে যুক্ত হবে এবং এরা পরস্পরের সঙ্গে রিয়াকশন করে যেটা তৈরি করবে, তো সেটাই হচ্ছে 6 মলিকুলস অফ রাইবিউলোজ মোনোফসফেট। তাহলে জাইলিউলোজ 5 ফসফেটে যেহেতু 5টি কার্বন আছে, 2 মলিকুল তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা 10টা কার্বন পাবো, রাইট? তো এরকম ভাবেই প্রধানত আরইউবিপি এর পুনরুৎপাদন ঘটে। তো আশা করি তোমরা কেলভিন সাইকেল সম্পর্কে ডিটেলসে বুঝতে পেরেছো। এরপরে আমরা ধীরে ধীরে আলোচনা করব C4 সাইকেল, তার সঙ্গে সঙ্গে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম এবং C2 সাইকেল বা ফটো রেসপিরেশন। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।